অ্যাডভোকেট আবু হেনা রাজিকি, ওসমান হাদির হত্যাকাণ্ডের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক আগের অবস্থায় আর নাই, নানা জায়গায় পরিবর্তন এসছে। একটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে, একটা বড় জায়গায় এসছে। রাজনীতিতে ভাষা বলেন বা রাজনীতিদের যে এখন নানা দিক নিয়ে আলোচনা করতে হচ্ছে, নিরাপত্তা বলেন, সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন একটা জায়গায় পৌঁছেছে। সবকিছু এমন একটা অবস্থায় তারেক রহমান 25 তারিখে দেশে ফিরছেন। তার এই দেশে ফেরাটা আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বা কি ধরনের প্রভাব ফেলবে? আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। প্রথমত আসি, আপনি যে ওসমান হাদির যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, সে মারা গেছে, ওটা নিয়ে তার আলাপের কিছু নাই। বাট একটা জিনিস স্টাবলিশড হইল, এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত, সেটা বোঝা গেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা তার আমি গুনি নাই, বাট লক্ষ লক্ষ হয়েছে। এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি। তরুণ বলতে আমি যদি বলি ওইভাবে মিন করি, দেখা যাবে 20-22 থেকে 34-35 এই পর্যন্ত। আর এখানে রাজনীতি তো ছিলই, ওখানে রাজনৈতিক জানাজাও হয়েছে, মানে যারা না গেলে পরে আলোচনা হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও গেছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে যেতে হবে, তাই সেটা নিয়ে বড় বিতর্ক না আমার কাছে। এখন এই হাদিরা কিন্তু একটা নতুন জেনারেশন এবং তারা কিন্তু থার্ড ফোর্স। কেন থার্ড ফোর্স বলতেছি আমি? অলরেডি কথা হয়েছে, একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান দিচ্ছে, এই বয়ান আগে এরকম ভাবে ছিল না তাদের। আর এক দল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, যদিও দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, সেটা বলে রাজনৈতিক সন্ধি, যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। এটা কোনোভাবে একসেপ্ট করা যায়? আপনি মন্ত্রী বানাবেন তারপরে আবার গন্ধ পাবেন, নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বাট যেহেতু দুইটা ডিভিশন আমি দেখতে পাচ্ছি, তাহলে এরা কারা? এই যে থার্ড ফোর্থ যাদেরকে বলছে, তারুণ্যের, এদের সাথে একটা সমঝোতা হইতেই হবে, বিকজ এটা থাকবে কিন্তু চলমান, এই স্রোতটা বলে দিচ্ছে। এবং হাদিকে যেভাবে দাফন করা, মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা, পতাকা অর্ধনির্মিত, তারপরে আপনার ইউনিভার্সিটি নজরুলের পাশে কবর দেয়া, সব কিছু যদি আপনি মিলান, তাহলে বোঝা গেল একটা ফোর্স এবং একটা আইডেন্টিফাইড হয়ে থাকলো। এটা হইতো না যেহেতু জুলাই চেতনার পক্ষে সব দল, তাহলে এই ফোর্স হইতে হইল কেন? অর্থাৎ তারা বুঝছে যে আমরা যে ফোর্সটা হয়েছি আমরা অ্যাকসেপ্টেবল না। এই ফোর্সটা শুধু এন্টি হাসিনা হওয়ার কথা, আর এন্টি হাসিনা যে ফোর্সটা, সেটা এক্সিস্টিং অন্যান্য দলের কাছেও ফ্রেন্ড হওয়ার কথা ছিল, সেটা হয়নি, বেজায় তারা তাদের আলাদা অস্তিত্ব দেখাচ্ছে। এইবার আসেন, তারেক রহমান সাহেব ফেরত আসছেন, 17 বছর পরে ফেরত আসছেন, এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার। এবং আই স্যালুট জিয়াউর রহমান সাহেব, কারণ ওনার সান্নিধ্য আমি 2 দফায় একটু একটু পেয়েছি। আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা। আর বেগম খালেদার প্রসঙ্গ আমি এখন আনলাম না, সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন, এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উনি যে আসতেছেন, এখানে আসার পরে ওনাকে অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে, পরিষ্কার দিতেই হবে। গল্প আমরা যতই করি, 1 নম্বর, উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয়, সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায়, ফ্যাকশন, যে এ একটা মত দেয়, ও একটা মত, এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে, হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর, কারণ সে হবে সেন্টার পয়েন্ট। সেটা একটা বেনিফিট হবে, বিরাট বেনিফিট। পাশাপাশি এই বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনীতি বলেন, এই সরকারকে যে তীব্র এবং নেকেড ভাষায় যে সমালোচনাগুলো করেছে, রাজনৈতিক দল বাদ দিলাম, এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল করছেও এই সরকার প্রধান যিনি তার বাড়ির বারান্দায় যেতে পারবে না, তারাও তাকে অথর্ব, অকথ্য ভাষায় কথা বলছে, সমালোচনা করেন আপনি। প্রশ্ন হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে, কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে, কি পরিমাণ সমালোচনা করা যাবে, কতটুক করা যাবে, এই একটা ওপিনিয়ন দিতে হবে। 2 নম্বর, মিডিয়ার সেফটি, যে কথাটা উনি বলছেন, প্রথম আলো বলেন, অমুক বলেন, তমুক বলেন, মিডিয়া সেফটি কতখানি, পরিষ্কার বলতে হবে কতখানি বলতে পারবে। 3 নম্বর একটা বিষয় আসবে, দেশবাসীর জন্য কি করবেন, কারণ হি উইল বি দ্য বস।
দেশবাসীর জন্য কি করবেন? মানে এর আগে শুনছি চাকরি দিবেন, এমপ্লয়মেন্ট, তো পরিবার প্রতি 8,000 করে টাকা দিবেন ইত্যাদি, Family card। অনেক কথা হইছে। এনশিওর করতে হবে এই ব্যাপারে। 4 নম্বর যদি আসেন, আপনি ফরেন পলিসি এনশিওর করতে হবে। রাষ্ট্র এটা তামাশা নয়, আপনি একটা দল দেশ চালাবেন, জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশটা ভাইটাল জায়গায় আছে, এখানে চায়না, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, যাই বলেন না কেন, বিশাল একটা কাজ এখানে চলছে। সেক্ষেত্রে হাসিনা ইজ আইডেন্টিফাইড, ইউনূস সাহেব ইজ আইডেন্টিফাইড, যে তারা কে কি করছে কোন ব্লকে, তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে। যদিও ইতিমধ্যে একটা কথা আসছে হুইচ ইজ ভেরি পেইনফুল, আমার কাছে মনে হয়েছে, এটা হলো অ্যাড্রেসের ব্যাপারে। আনন্দবাজার পত্রিকা একটা কথা আসছে 19/12/2025, সেখানে শিরোনামটা ছিল এরকম: খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন। আমি যেহেতু বিএনপির কিছু ফিল করি জিয়াউর রহমান সাহেবের কারণে, এই শিরোনামটা আমার পছন্দ হয়নি। খালেদা পুত্র, জিয়া পুত্রও বলেননি, কিংবা উনি বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভার্চুয়ালি সেই চেয়ারম্যান। এত বড় একটা দলের, যে দলটা 3য় বা 3বার ক্ষমতায় ছিল, 3বার, একটা টার্ম ছোট অল্প দিন সেটা ভিন্ন, 3বার ক্ষমতায় ছিল, তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক, সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের, তাকে যখন একটা পত্রিকা এইভাবে অ্যাড্রেস করে, রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো, সেটা একটা চ্যাপ্টার, কিন্তু একটা পত্রিকা যখন করছে, এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম সব শেষ করে দিচ্ছি, তার কাছে আমরা কি বার্তা আশা করি? এই যে বিচারের পদ্ধতি চলমান, সেটা কন্টিনিউ করবেন কিনা, সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে। অ্যান্ড 5th, যেটা লাস্ট যেটা বলবো, সেটা হলো নতুন ধারার যে রাজনীতি, ইনকলাব মঞ্চ এবং এনসিপি সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী, সিনা টান করে বলি, অথচ জুলাই সনদের আইনি ভিত্তি হয়নি। কেন হয়নি? সবাই মিলে যখন একটা কাজ করলাম, তারপরে আইনি ভিত্তি হলো না, সেটা গণভোটে যদি হয়, তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিলে, এই জায়গাটা সম্পর্কেও ওনার একটা ইয়ে দিতে হবে, যে উনি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন, তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন। মাহবুব কামাল, এই রাজনীতির এই সময়টাতে এসে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এই যে দেখেন, কথাগুলো শেষ হয় নাই। এই যে আপনি বললেন না যে 5ই আগস্টের পরে কেন কি হবে, কেন পরিবর্তন হয়নি দেখেন, গণমাধ্যম না, সব কিছুই তো, কোনো কিছুই তো পরিবর্তন হয় নাই। যেমন ধরেন, আমি বলি, যেমন ধরেন যে দুর্নীতি, আগেই তো বললাম না, গত আমলে কি হয়েছে, আপনার পছন্দ অনুযায়ী পদায়ন হয়েছে, এখানে হচ্ছে না। আচ্ছা, গত আমলে কি হয়েছে, আপনার তদবির হয়েছে, মন্ত্রী, এই আমলে তদবির হচ্ছে না, হচ্ছে তো। আচ্ছা, তারপর ভুয়া মামলা, গত আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে না, এই আমলে ভুয়া মামলা, আমি তো মনে করি যে এই আমলে ভুয়া মামলা বেশি হয়েছে, অজ্ঞাত আসামি থেকে ইত্যাদি হয়েছে। তো হত্যা, গত আমলে হত্যা হয়েছে কিভাবে, আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করছে, ঠিক আছে, গুম খুন ইত্যাদি হয়েছে। এই আমলে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করে না, যদিও গোপালগঞ্জে পাঁচজন মারা গেছে আর্মির হাতে, সেটা পরে আসতেছি। হত্যা হচ্ছে না, গুমও হচ্ছে না, তাই না? কিন্তু হত্যা হচ্ছে না। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে সংখ্যা কত, আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন না। 16 বছরের শাসন আর 16 মাসের শাসন, ঐকিক নিয়মে অঙ্কটা করেন। 16 বছর এই সরকার, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়, দুর্নীতি কি দাঁড়ায়, মানে ভুয়া মামলা কি দাঁড়ায়, ভয়ের সংস্কৃতি কি দাঁড়ায়। আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন, ফলে দেখেন এগুলো কি বলবো। আচ্ছা, আপনি বললেন না যে কি সংবাদ মাধ্যম কেন 5ই আগস্টের পরে, তাই না? আপনি আজকে মবক্রেসি দূর করে ফেলেন, একদম দূর করে ফেলেন, আর আনিস আলমগীরদের মতো সাংবাদিককে সরকার গ্রেপ্তার করবে না এটা বলেন, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট খালি বলেন যে মবক্রেসি থাকবে না, একদম মবক্রেসি থাকবে না, হ্যাঁ, এবং সরকার কোনো সাংবাদিককে গ্রেপ্তার করবে না, দেখেন মিডিয়া চেঞ্জ হয়ে যাবে। দেখেন, গণমাধ্যম কি তাহলে মবের ভয়ে আছে এখন? অবশ্যই মবের ভয় থাকবে না, কেন না? এখানে শুধু ভয় না, দেখেন, একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে না, মানে 2টা অস্ত্র ব্যবহার করতে হয়। প্রথমে তাকে লোভ দেখাইতে হয়, লোভে যদি কাজ না হয় তখন ভয় দেখাইতে হয়। এটা কিন্তু একদম চিরায়ত, এটা 2টা সিস্টেম আছে আর কি। এখন যেমন ধরেন যে আপনি যদি
এটা বলেন যে কোনো সাংবাদিক কোনো তদবির করতে পারবে না, কোনো সাংবাদিক আপনার এই কি বলে যে সরকারের লোকজনদের কাছে ঘেঁষতে পারবে না, এবং কোনো সাংবাদিক ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে না, কোনো মব থাকবে না, কিচ্ছু থাকবে না। দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সিচুয়েশনের মধ্যে, সিচুয়েশন মানে সাংবাদিকদের আমি দোষ দেই না, এটা একটা সিচুয়েশন, দে আর দ্য ভিকটিম অফ এ সিচুয়েশন। এমন পরিবেশই কোনোদিন পাবো আপনি, মানে গণমাধ্যম পাবে, আপনার এরকম আশা আছে? শুনেন, আমার তো দেখেন, আপনি তো এটিএন নিউজে তো আমি অনেক দিন ধরে টকশো করতেছি না, প্রায় 10-15 বছর ধরে। আমি তো বলতেছি যে এই রাষ্ট্র ভালো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এইটা ইট ইজ এন এন্ডলেস ট্রেইল। এটা একটা কি বলে যে এটার কোনো শেষ পোস্ট নাই। হ্যাঁ, এটা চলবে। এই যে ধরনের নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে হয়তো একটা, তাতে কিচ্ছু লাভ নাই, আচ্ছা, কিছু লাভ নাই। হ্যাঁ, এবং পরিস্থিতি হয়তো আরো জটিল। আপনি সোশ্যাল ডিনামিক্সটা দেখেন না কেন? এই যে আমি একটা পোস্ট দিছি যে আপনি যদি ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে চান তাহলে ইউ মাস্ট রিড ইউর পাস্ট। আপনার অতীতকে পড়তে হবে, তা না হলে কিন্তু ভবিষ্যৎ দেখতে পারবেন না। আমরা তো অতীত দেখি না, আমরা সবসময় উই লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকি। এই মুহূর্তে কি আমাদের যে একটা অতীত আছে, আমাদের যে একটা ভবিষ্যৎ আছে, এগুলি কেউ ভাবে না। অল লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে সবাই বেঁচে আছি। হ্যাঁ, এবং সোশ্যাল ডিনামিক্সটা আপনি দেখেন, আমাদের সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই আপনার পজিটিভ না, সবসময় নিম্নমুখী। যত দিন যাচ্ছে তত অ্যাকিউট হচ্ছে সমস্যা। এটা তো সলভ হওয়ার কথা, তাই না? আরো জটিল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাডভোকেট আবু হেনা রাজি, কি নির্বাচনের কথা বলছিলাম, প্রথমে যে আমি শুরুটা করেছিলাম যে এখন রাজনীতি যখন নির্বাচনমুখী হবার কথা, এখন আমরা নিরাপত্তা নিয়ে কথা বলি, এখন আমরা হীনতা নিয়ে কথা বলি, আমরা সহিংসতা নিয়ে কথা বলছি। আসলে কোন পথে রাজনীতি, যদি নির্বাচনকে কেন্দ্র করেই বলি? শুধু অন্য বিষয় বলতে দরকার না, আমি নির্বাচনের ভিতরেই থাকি এখন। আপনি দেখেন, আমাদের কিন্তু এখন নির্বাচনী প্রচারণা থাকার কথা তুঙ্গে, যে সবাই নির্বাচনমুখী। 1, 2 নম্বর, প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টো দিতে থাকবে, আর কোনো কথা নেই, শুধু নিজ নিজ ম্যানিফেস্টো। হয়তো তারেক রহমান সাহেব আসলে ব্রড আকারে দিবেন, কিন্তু ওনার দলের তো প্রত্যেকের বলতে, আমি তো দেখি না আমার এলাকায় যে যাচ্ছে দিচ্ছে, এবং প্রত্যেকে প্রার্থী নিজেরই প্রশ্ন, নির্বাচন হবে তো? আচ্ছা, এই প্রশ্নটা কেন আসবে? একদিকে সরকার যখন বলছে যে কোনো শর্তে নির্বাচন হবে, নির্বাচনকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক তখন আমরা উল্টা দিকটা এসে বলতেছি নির্বাচন হবে তো। মানে এই প্রশ্নটা 1 নম্বর। 2 নম্বর, হাদিকে যখন গুলি করা হইলো তখন সিইসি বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এইগুলো আগেও হয়েছে, অথচ সে পতাকা অর্ধনির্মিত ছিল রাষ্ট্রীয়, তাই ঘটনাটা বিচ্ছিন্ন না? তো এই সিইসি যখন ইমেচিউর কথাবার্তা বল, পাশাপাশি সিইসি আবার এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না, এই সম্প্রতি আজকে বোধহয় বলছে। তার মানে কি, উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন বলে সরে যাওয়ার এভরি পসিবিলিটি একটা সাউন্ড দিয়ে রাখলো বাজারে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি পুরনো অস্ত্র, যে অস্ত্র লুট হয়েছে, পুলিশের অস্ত্র, এবং যে পরিমাণ অস্ত্র অবৈধ আছে আমরা টের পাই, গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমাদের জানা নাই। তার পাশাপাশি সরকার আবার নিরাপত্তা দিতেছে প্রার্থীদেরকে। তার মানে কি, এটা এনশিওর করে যে আপনার প্রশাসনিক অবস্থাটা কি, নিরাপত্তাহীনতায় কি পরিমাণ আছে। তো সব কিছু যদি আপনি মিলান, নির্বাচনের পরিবেশ নাই, একদিকে সেটা যেভাবে এস্টাবলিশড হয়েছে, আবার নির্বাচন ঠেকানো যাবে না এটা বলা হচ্ছে। তবে এর পরেও যদি নির্বাচন হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে এটা জঘন্যতম নির্বাচন হবে, এবং সেটা হবে রক্তাক্ত নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা টেক ওভার করবেন, টেক ওভার করার পরে টের পাবেন যে তখন হয়তো বলবেন এই ক্ষমতা নেওয়ার আগেই ভালো ছিলাম। জি, মাহবুব কামাল। না, সবচেয়ে বড় বিপদটা কোথায়? আমি ভালো কিছু দেখি না, এটা আমি বলতেছি, অনেকদিন থেকে বলতেছি। সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? একটা ছোট ঘটনা বলে নেই। এক বিদেশি আসছে বাংলাদেশে, তো দেখে একটা মিটিংয়ে এক বক্তা বক্তৃতা করতেছে, তো সে তো লাফায় লাফায় চিৎকার করে করে বলতেছে আর কি। তো এই বিদেশি তো এই দৃশ্য কখনো দেখে নাই, কি ব্যাপার, লোকটা এরকম করতেছে কেন? তো পাশের লোকরা জিজ্ঞেস করেছে, ভাই হোয়াই ইজ ই সো অ্যাংরি, এই লোকটা এত ক্রুদ্ধ কেন? ইজ ইন এ থ্রেট অফ বিং মার্ডার? তাকে কি কেউ হত্যার হুমকি দিছে নাকি? দেখেন, রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর ওই বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে, এই জন্য সে এত ক্ষেপে গেছে। প্রবলেমটা তো ওই জায়গায়। আমাদের দেখেন, মানে হিউম্যান পলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা তো আগে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এখন মানুষ দূষিত হয়ে যাচ্ছে, মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে, এবং মানুষের মধ্যে ইনস্যানিটির উপাদান
ধীরে ধীরে শক্ত হচ্ছে, উন্মাদনার। তো এই মানুষ নিয়ে, আর সবাইকে বলছি না, মানে সাইটেবল অ্যামাউন্ট অফ সাইজ অফ পপুলেশন, সবাই নিশ্চয়ই নয়, তো 20% লোকের মধ্যে যদি ইনস্যানিটি থাকে, উন্মাদনা থাকে, হ্যাঁ, তাইলে, এবং উন্মাদনা কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি, এটা ইনফেকশাস, হ্যাঁ, এবং এপিডেমিক এটা। তো যেহেতু উন্মাদনার একটা চর্চা হচ্ছে, উন্মাদনার একটা চাষ হচ্ছে, হ্যাঁ, তো এগুলি ধীরে 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 মানুষকে পলিউটেড করে ফেলবে, হ্যাঁ, করে ফেলবে, এবং এই বিপদটা এই জায়গায়। তো ফলে আমি একটা শব্দ খুব ব্যবহার করি, অনেকে ভাববে যে আমি এত রিপিট করি কেন। আমি শব্দটা হচ্ছে কমফোর্টেবল ইলিউশন। আমরা যারা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছি, একটা আরামদায়ক মরিচিকা, হ্যাঁ, ভালো কিছু হবে, তারেক রহমান আসতেছে, এইটা সেইটা, নির্বাচন, ইট ইজ ইলিউশন।